ঠোঁটে তিল থাকলে নাকি প্রেম করে বিয়ে হয়। তার মানে তোর প্রেম করে বিয়ে হবে। চশমা পরা এই লাজুক মেয়ের প্রেম করে বিয়ে হবে ভাবতে পারছিস তোরা? ছোঁয়ার ঠোঁট তর্জনী আঙুল দিয়ে হালকা স্পর্শ করে কুটকুট করে হাসতে হাসতে কথাটি বলে ওঠে শুভ্র। ভ্রু কুচকে গাল ফুলিয়ে শুভ্রর দিকে তাকিয়ে আছে ছোঁয়া। মিহিকা, রিয়ানা, তরি, মাহিন, আরজু, লিলি সবাই শুভ্রর সাথে তাল মিলিয়ে হাসতে চাইলেও হাসল না, কারণ শুভ্র ওদের মধ্যে সবার বড়। আর শুভ্রকে সবাই একটু ভয় পায়, কারণ শুভ্র একটু ঘাড় তেড়া। সবাই নম্র ভদ্রভাবে হাসল। তালুকদার বাড়ির 4তলা বিল্ডিংয়ের ছাদের কোনায় কোনায় আজ হাসির শব্দ ভাসছে। খিলখিলিয়ে হাসছে সব ভাই বোন। শুভ্রকে আজ প্রথম দেখা যাচ্ছে সবার সাথে আড্ডায়, তাও ছোঁয়ার রিকোয়েস্টে। শুভ্র এসেছে, নয়তো শুভ্র কখনো সবার সাথে আড্ডায় বসে না, সবসময় গম্ভীর হয়ে থাকে। আর তাছাড়া শুভ্র থাকলে সবাই মন খুলে আড্ডা দিতেও ভয় পায়। আগামীকাল তরির গায়ে হলুদ, তাই সব কাজিন আজ আড্ডার আসর বসিয়েছে। তাদের মাঝ থেকে তরি চলে যাবে আর দুদিন পরেই, তাই এই আড্ডার আসর। বোনদের মধ্যে সবার বড় তরি, তরির সাথে সবার সম্পর্ক ভীষণ ভালো। সবার হাসির মাঝেই ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে উঠল, শুভ্র ভাই, আমি তো বিয়ে করলে তোমাকেই করব, আর প্রেম করলেও তোমার সাথেই করব। আমার বউ হওয়ার যোগ্যতা তোর নেই রে মধুবালা। তোর মতো ডামি স্টুডেন্টের তো কপালে আছে করিম রহিম চাচারা, যাদের মাথায় টাক সরকারি চাকরিওয়ালা। কুট শব্দ করে হেসে ফেলে সবাই। রাগে ছোঁয়ার মাথার রক্ত টকবক করছে, চোখের কোণে বিন্দু কণাও চমকিয়েছে হালকা। যখনই ছোঁয়ার ভীষণ রাগ হয় কোনো কিছুর জন্য, তখনই ওর কান্না চলে আসে। শুভ্রর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ছোঁয়া দাঁড়িয়ে যায়। ছোঁয়া দাঁড়াতেই তরি বলে ওঠে, কিরে ছোঁয়া, কোথায় যাচ্ছিস? এই ভ্যাপসা গরমে মৃদু বাতাস খুব মিস করবি রুমে গেলে। আমার রুমে জানালা আছে। এটা বলেই ছোঁয়া হাঁটা ধরল। রিয়া বলে উঠল, আরে ছোঁয়া আপা, কারেন্ট নেই তো, পুরো ঘর অন্ধকার, সিঁড়ি বেয়ে নামবে কিভাবে এই অন্ধকারে, পড়ে যাবে যে। শুভ্র হঠাৎ বলে উঠল, এই মধুবালা দাঁড়া, আমি জানি তো তুই কেন চলে যাচ্ছিস সবাইকে রেখে, যাতে আগামীকাল তরির গায়ে হলুদে আমাদের বংশের খানদানি বালাজরা হাতে পড়ে ঢ্যাং ঢ্যাং করতে পারিস, তাই তো? কিন্তু তোর এই ইচ্ছা কখনোই পূরণ হবে না, কারণ আমার হবু বউয়ের বালা তোকে আমি ছুঁতেও দিব না। এটা বলেই শুভ্র ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ছোঁয়ার হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে খুব সাবধানে। মিহিকা আর মাহিন শুভ্রর ছোট ফুপির ছেলে মেয়ে, আর আরজু ছোঁয়া শুভ্রর বড় ফুপির মেয়ে। রিয়া আর তরি শুভ্রর মেজ চাচার মেয়ে, আর লিলি শুভ্রর ছোট বোন। শুভ্রর বাবারা 3 ভাই 2 বোন। শুভ্রর ছোট চাচা তার স্ত্রী সন্তান নিয়ে কানাডা থাকেন, ওনার ঘরেও 2 কন্যা সন্তান, রুহি আর রাহি। শুভ্রকে এভাবে ছোঁয়ার হাত ধরে নিয়ে যেতে দেখে সবাই অবাক হলো খুব। যে ছেলে ছোঁয়াকে সহ্যই করতে পারে না, সে কিনা ওর হাত ধরেই ওকে রুমে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে, এটা সবার কাছে জাস্ট অবিশ্বাস্য একটা দৃশ্য। ছোঁয়া নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে, আর শুভ্র আরও বেশি শক্ত করে ধরছে। শুভ্র ভাই, ছাড়ো প্লিজ, তুমি যতই পাহারা দাও আমায় কোনো লাভ হবে না। আগামীকাল তরিয়াপার হলুদে আমি ওই খানদানি বালাজোড়া পরবই পরব। তোর সাহস দেখে আমি শুধু অবাক হয় না, বিশ্বাস কর, তোর সাহস দেখে আমার চোখগুলো কোটর থেকে বের হওয়ার উপক্রম হয়। যেখানে সব কাজিন ভয়ে আমার সাথে কথা পর্যন্ত বলে না ঠিকমতো, সেখানে তুই কিনা আমাকে বিয়ের কথা বলিস সরাসরি। তোরই ছাড়া সবাই আমাকে আপনি করে বলে, আর তুই কিনা ডাইরেক্ট তুমি করে বলিস। নির্লজ্জা মেয়ে মানুষ। আহা, আমি নির্লজ্জ হলে তুমি কি? হ্যাঁ, আমি দেখিনি পাশের বাড়ির বিলকিস আন্টির মেয়ের সাথে যে তুমি ইটিস পিটিস করো, বলে দিব সবাইকে। বিলকিস আন্টি? কে এই বিলকিস আন্টি আবার? আমাদের পুরো এলাকায় তো এই নামের কাউরে চিনি না আমি। চিনবে কেমনে, ওটা তো আমার কল্পনার বিলকিস আন্টি। কথাটা বলেই কুটকুট করে হাসতে লাগল ছোঁয়া। ছোঁয়ার এই হাসির রিনিঝিনি শব্দ শুভ্রর প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ফ্ল্যাশলাইটের আলোয় ছোঁয়ার শ্যামলাবর্ণ চেহারাটা কেমন জানি অদ্ভুত মায়াবী লাগছে শুভ্রর কাছে। মুগ্ধ হয়ে চেয়ে আছে শুভ্র ছোঁয়ার পানে। শুভ্র হালকা গলা খাখারি দিয়ে বলে,
এভাবে হাসলে তোকে একদম চৌরাস্তার জরিনা পাগলির মতো লাগে। শুভ্র কথাটা বলেই মিটিমিটি হাসছে। ছোঁয়া তো রেগে আগুন। রাগে ক্ষোভে শুভ্রর হাত ঝাড়া মেরে এক ছুটে গিয়ে নিজের রুমে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয় ছোঁয়া। শুভ্র মুচকি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। শুভ্র ছোঁয়ার রুম পাশাপাশি। প্রায় 1 ঘন্টা ধরে তাদের বাসায় কারেন্ট নেই, কি জানি নষ্ট হয়েছে, আর সেটা ঠিক করতে নাকি আরও 30 মিনিট সময় লাগবে। ছোঁয়া রুমে প্রবেশ করেই বেশ অবাক হয়েছে। অদ্ভুত দৃষ্টিতে পুরো রুম পর্যবেক্ষণ করতেছে ছোঁয়া। ছোঁয়ার পুরো রুম মোমবাতি দিয়ে সাজানো। মোমবাতির আলোয় রুমটা অন্যরকম সুন্দর লাগছে। হঠাৎ বালিশের ওপর রাখা ছোঁয়ার ফোনে একটা নোটিফিকেশন আসার শব্দ হলে ছোঁয়া ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিয়ে ছোঁয়া দেখতে পাই শুভ্রর নাম্বার থেকে মেসেজ এসেছে, জানালা খুলবি না, আর বারান্দার দরজাও খুলবি না, মোমবাতি নিবে যাবে হাওয়ায়, আর যদি মোমবাতি নিবে যায় তবে ভূত এসে ঘাড় মটকে দিবে, মনে রাখিস। মেসেজটা পড়েই ছোঁয়ার হাত থেকে ধপাস করে ফোনটা পড়ে যায়। এমনিতেই ছোঁয়া অন্ধকার ভয় পায়, তারপর আবার শুভ্রর এসব ভূতপ্রেতের কথায় ছোঁয়ার এখন কাঁদতে ইচ্ছে করছে। তবে ছোঁয়া মনে মনে প্রচণ্ড খুশি হয়েছে যে ওর ঘরে এতগুলা মোমবাতি জ্বালানো হয়েছে বলে, নয়তো এই অন্ধকারে তো ছোঁয়া মরেই যেত। ঠোঁটে একটা মিষ্টি হাসির রেখা টেনে ছোঁয়া ঘুমিয়ে পড়ল। শুভ্র বালকনিতে যেয়ে তীব্র গরমের মাঝে এই হালকা মৃদু বাতাসের ঘ্রাণ নিচ্ছে। শুভ্র ওর মাকে নিয়ে ভাবছে, এই পুরো পরিবারে সবাইকে শুভ্রর ভালো লাগে, শুধু ওর মাকে ছাড়া। ছোটবেলা থেকেই শুভ্রর মা রেহানা বেগম শুভ্রকে পছন্দ করত না, কিন্তু ইদানিং শুভ্রকে চোখে হারায় উনি। তবে এখন শুভ্রর আর মা প্রয়োজন নেই। শুভ্র যখন মায়ের এক চিমটি আদরের জন্য ব্যাকুল হয়েছিল, তখন রেহানা বেগম ওকে ধুর ধুর করেছে, আর এভাবেই রেহানা বেগমের জন্য শুভ্রর মনে তীব্র ঘৃণার জন্ম হয়েছে। একই সাথে লিলিকে খুব বেশি আদরে রেখেছিলেন ছোট থেকে রেহানা বেগম। শুভ্রর মনে আছে লিলির জন্মের প্রায় ৮-৯ মাস আগে থেকেই রেহানা বেগম ওকে অবহেলা করা শুরু করেছেন। তখন শুভ্রর বয়স ৭ বছর। তবুও ছোট্ট সেই শুভ্র মায়ের জন্য পাগল ছিল। কিন্তু বড় হওয়ার পর শুভ্র পাথর হয়ে গিয়েছে। মায়ের দিকে এখন ফিরেও তাকায় না শুভ্র। রেহানা বেগম নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু খুব বেশি দেরি করে ফেলেছেন। শুভ্র চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। টিপ টিপ করে ছোঁয়া চোখ খুলতেই দেখে পুরো রুমে আবছা আলোর ছড়াছড়ি। জানালার গ্লাসের পর্দাটা সামান্য সরে গিয়েছে, আর সেই ছোট্ট জায়গাটা দিয়েই এই আবছা আলোর প্রবেশ। মোমবাতি সব সারা রাত জ্বলে শেষ হয়েছে। আড়মোড়া ভেঙে উঠে বসে ছোঁয়া। বড় করে মুখ খুলে একটা হামি দিয়ে ছোঁয়া ফোন হাতে নিতেই যেন কারেন্টের শক খায়। লাফিয়ে উঠে ছোঁয়া দ্রুত ফ্রেশ হয়ে একটা হলুদ জামা পরে নেয়, সাদা রঙের উড়নাটা মাথায় ভালো করে পেঁচিয়ে নিয়ে ছুটে আসে ডাইনিং টেবিলে আর হাঁপাতে থাকে। সকাল ঠিক ৯টায় আজ সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে ডাইনিংয়ে, আর ছোঁয়ার ঘুম ভাঙল ৯টা বাজার ঠিক ১৫ মিনিট আগে। তাই তড়িগড়ি করে ছোঁয়া ১৫ মিনিটেই তৈরি হয়ে নিচে নেমে এসেছে। শুভ্র ছোঁয়ার পেছনে এসে ফিসফিস করে বলল, ঠিক গুনে গুনে ২ মিনিট লেট তুই। হঠাৎ ছোঁয়ার বুকটা ধুক করে উঠল। ছোঁয়া ওর মামাদেরকে খুব ভয় পায়। শুভ্র ভাই, আপনার চুলে তেলাপোকার হাগু। কথাটা বলেই এক ছুটে গিয়ে মেজো মামার পাশের চেয়ার টেনে বসে পড়ল ছোঁয়া। শুভ্র ভ্যাবা ছাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। মাথায় হাত দিয়ে দেখে চুলে কোনো ময়লা নেই। তীক্ষ্ণ নজরে ছোঁয়ার দিকে তাকায় শুভ্র। সবার প্লেটে খিচুড়ি দিতে দিতে বিরক্তি নিয়ে মুখ বাঁকান রেহেনা বেগম। ছোঁয়া যে সবসময়ই শুভ্রর সাথে লেগে থাকে, সেটা উনার মোটেও পছন্দ না। শুভ্র মায়ের বিরক্তির কারণ জেনে আরও বেশি করে মিশে উনার সামনে ছোঁয়ার সাথে। মা নামক মানুষটা শুভ্রর কাছে এখন বিরক্ত ছাড়া আর কিছুই না। আজ তরির গায়ে হলুদ, আর একদিন পরই তরির বিদায় হবে, তাই পুরো পরিবার আজ একসাথে সকালের খাবার খেতে বসেছে। তরির খুব পছন্দ ভুনা খিচুড়ি, তাই আজ সকালের খাবারে ভুনা খিচুড়ি করা হয়েছে। খাওয়া শেষে সবাই সবার কাজে লেগে গেল। পুরো বাড়ি আজ বিভিন্ন জাতের কাঁচা ফুল দিয়ে সাজানো হচ্ছে। অবশ্য কাঁচা ফুল দিয়ে বাড়ি সাজানোর আইডিয়া ছিল ছোঁয়ার। তাছাড়া আজকাল প্লাস্টিকের ফুল দিয়ে মানুষ বিভিন্ন অনুষ্ঠান সাজগোজ সব করে, ফলে দেশের কাঁচা ফুল ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর ছোঁয়ার কাঁচা ফুলের ঘ্রাণ খুব প্রিয়। শুভ্র নিজেই কাঁচা ফুলের বাগান করা শুরু করেছে। শুভ্ররও ইচ্ছে কাঁচা ফুলের ব্যবসা করে অনেক উন্নতি করার। তাই তো সে পড়ালেখা শেষ করে বাপ চাচার সাথে নিজেদের ব্যবসায় না জড়িয়ে 2টো জমি কিনে সেখানে ফুলের চাষ করা শুরু করেছে সপ্তাহখানেক আগে। শুভ্রর বাগানে আপাতত 3 জাতীয় ফুলের চারা লাগানো হয়েছে।
জমিটা তালুকদার বাড়ি থেকে বেশ দূরে হওয়ায় ছোঁয়া একা যেতে পারছে না, শুভ্রও নিয়ে যাচ্ছে না ওকে। আর এটা নিয়ে শুভ্রকে কয়েকদিন বেশ জ্বালিয়েছে ছোঁয়া। ডেকোরেশনের লোকেরা বাড়ি সাজানোর কাজ করছে, আর শুভ্র তাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় কিভাবে সাজালে বেশি সৌন্দর্য লাগবে সেটা। সোফায় বসে বসে পা দোলাচ্ছে ছোঁয়া আর বাদাম খাচ্ছে। শুভ্র চোখ গেল হঠাৎ ছোঁয়ার দিকে। মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে বসে বাদামের খোসা ছাড়াচ্ছে আর একটা একটা করে মুখে দিচ্ছে। শুভ্র ধীর পায়ে গিয়ে ছোঁয়ার পাশে বসতেই ছোঁয়া ধর পড়িয়ে উঠে। পাশে কে বসেছে সেটা দেখার আগেই ছোঁয়া বলে উঠে, উ আমার বাদাম আমি কাউকেই দিব না, দিব না, দিব না, দিব না। মেজুমামি দিয়েছে আমায়, তুইও যা মেজুমামি, তোকেও দিবে। আর্য মনে করে কথাগুলো বলেই ঘাড় ফিরিয়ে দেখে শুভ্র বসে আছে ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। বুকটা হঠাৎ ধুক করে উঠে ছোঁয়ার। ছোঁয়া আমতা আমতা করে আবার বলে, আসলে শুভ্র ভাই, আমি ভেবেছিলাম। ইডিয়াট, যা নিজের রুমে যা। দেখিস না এখানে এতগুলা লোক কাজ করে, কোন আক্কেলে এখানে বসে বসে পা দোলাচ্ছিস? ছোঁয়ার কথা পুরো হওয়ার আগেই শুভ্র ধমকের গলায় বলে কথাগুলো। ছোঁয়া কিছুটা ভয় পেয়ে চুপসে যায়। শুভ্র আবারও বলে, কি কানে যাচ্ছে না কথা? বসে আছিস কোন সাহসে এখনো? যাচ্ছি তো, এমন রংঢং করতাছো কেন তুমি? শুভ্র ধ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে আর রংঢং শব্দের মানে বোঝার চেষ্টা করে। ছোঁয়া শুভ্রর মুখের সামনে হাত নাড়িয়ে বলে, তোমার মতো ডামি স্টুডেন্ট কখনো কোনো কথার মানে বুঝবে না। আসছে আমায় বকতে। সত্যি সত্যি তেলাপোকা হাগু করবে তোমার মাথায় একদিন, দেখে নিও। কথাটা বলেই এক ছুটে নিজের রুমে চলে যায় ছোঁয়া। কাজের লোকগুলো ছোঁয়ার যাওয়ার দিকে তাকাতেই শুভ্র এক ধমক লাগায় সবাইকে, এদিক ওদিক কি, হ্যাঁ কাজ করুন মন দিয়ে সবাই। শুভ্রর ধমকে সবাই আবার কাজে লেগে গিয়েছে। শুভ্র পুনরায় ওর কাজে মন দিল। মিহিকা, রিয়া, আরজু আর তরির মুখে ফেসপ্যাক লাগিয়ে লিলি ওদের চোখে গোল গোল করে কাটা শশা দিয়ে বলে সবাইকে চুপ হয়ে বসে থাকতে ২০ মিনিট। তরি একবার বলেছিল লিলিকেও ফেসপ্যাক লাগানোর জন্য, কিন্তু লিলি লাগালো না। অবশিষ্ট যেগুলো আছে ছোঁয়ার জন্য রেখে দিল। ছোঁয়া আবার রূপচর্চা করতে ভীষণ পছন্দ করে। লিলি আর শুভ্র দুই ভাই বোন একটু বেশি ফর্সা ধাঁচের, তাই লিলি মুখে কিছু ব্যবহার করে না। লিলির এমন ফর্সা ত্বক মোটেও পছন্দ নয়। শ্যামবর্ণ মানুষ লিলির খুব বেশি প্রিয়, তাই তো সে তার শ্যাম পুরুষের জন্য এতটা ব্যাকুল। আলিফ ছোঁয়ার বড় ভাই। আলিফের জন্যই লিলির মনটা কেমন জানি আনচান চড়ছে। একটু আগে ছোঁয়ার মা বাবাও চলে এসেছে, অথচ আলিফের আসার কোনো নামগন্ধ নেই এখনও। বারান্দায় দাঁড়িয়ে চাতক পাখির ন্যায় চেয়ে আছে গেইটের দিকে। শুধু দুজন ওয়াচম্যান ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। মনে মনে আলিফকে নিয়ে শত কল্পনা সাজালেও আলিফের সামনে দাঁড়িয়ে এখনও মনের গহীনে লুকানো অপ্রকাশিত ভালোবাসি শব্দটা উচ্চারণ করার সাহস সে পায়নি। আলিফ একটু রাগী টাইপের ছেলে। আলিফ আর শুভ্র একই বয়সের। আলিফ আগে প্রায়ই এই বাসায় আসলেও ইদানিং খুব কম আসে। একটা সরকারি স্কুলে টিচার পদে নিয়োগ হয়েছে সে, তাই এখন সময় পায় না তেমন। কিন্তু লিলির তৃষ্ণার্থ প্রাণটা যে সহ্য করতে পারে না এত দূরত্ব। লিলি আর ছোঁয়া অনার্স ফাইনাল পরীক্ষা দিবে এবার। তরির পড়ালেখা কমপ্লিট। রিয়া আর মিহিকা এসএসসি পরীক্ষার্থী, আর মাহিন সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পা দিয়েছে। হঠাৎ করে লিলির সামনে কিছু ময়লা উড়ে আসতেই চোখ বন্ধ করে বিরক্তিকর একটা শব্দ বের করে মুখ দিয়ে সে। ছোঁয়া হাসতে হাসতে বলে, আরে আরে কুল ডিয়ার, জানতুস এগুলো বাদামের খোসা, তোর জন্য এনেছি, নে খা। তুই আর তোর রাগী বদমেজাজি ভাই মিলে খাগা যা। এটা বলেই লিলি সেখান থেকে চলে যেতে নিলেই ছোঁয়া চিল্লিয়ে বলে ওঠে, আরে ভাইয়া তুমি এসে গিয়েছ। কথাটি লিলির কর্ণধারে পৌঁছাতেই সে দ্রুত গতিতে ফিরে তাকায় নিচে। লিলি চোখ বুলিয়ে সব জায়গা দেখে নিল, কিন্তু কোথাও আলিফ নেই। তারপর ছোঁয়াকে হালকা ধাক্কা দিয়ে বলে, কই আলিফ স্যার? ঘরের ভেতরে প্রবেশ করেছে, হয়তো ড্রয়িং রুমে আছে। ছোঁয়া কথাটা বলতেই লিলি ছুটে গেল সিঁড়ির দিকে। লিলি যেতেই ছোঁয়া কুটকুট করে হেসে ওঠে। লিলি যে আলিফকে পছন্দ করে এটা ছোঁয়া বুঝে, যদিও লিলি কখনো তেমনভাবে শেয়ার করেনি বিষয়টা ছোঁয়ার সামনে। সবাই আলিফকে ভাইয়া ডাকলেও লিলি ছোট থেকে আলিফকে স্যার বলে ডাকে, কারণ ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত ছোঁয়া আর লিলিকে আলিফ প্রাইভেট পড়াতো। পরে একটু ব্যস্ত হয়ে যাওয়ায় নিজের পড়ালেখা নিয়ে আর পড়াতে পারেনি ওদের। আলিফ ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট। কিছুক্ষণ পর লিলি এসে দেখে ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে এখনও বাদাম খাচ্ছে। লিলি এসে ছোঁয়ার মাথায় একটা থাবড় মেরে বলে, পেট ফুলে মরবি এত বেশি খেলে। আলিফ স্যার তো আসেনি, মিথ্যা বললি কেন? শুধু শুধু শুভ্র ভাইয়ের বকা খেয়ে আসলাম।
হি হি, আমিও একটু আগে শুভ্র ভাইয়ার বকা খেয়ে এসেছি, তাই তোকেও একটু করে তার ভাগিদার করলাম। আচ্ছা চল, আমাকে ফেস প্যাক লাগিয়ে দিবি। তোর ভাই কি টাকা দিয়ে চাকর রেখেছে আমায় যে তোর সেবা করব আমি? পারবো না আমি। ও লে লে লে, আমি হব গিয়ে তোর একমাত্র ভাবি, আমার সেবা করবি না তো কার সেবা করবি? হা হা, তোর কি মনে হয় শুভ্র ভাইয়া তোর মতো চঞ্চল পড়ালেখায় ডামিস একটা মেয়েকে বিয়ে করবে? কিছুটা মজার ছলেই কথাটা বলে লিলি। আভি তো বাস শুরুয়াত হ্যায় বস, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। এটা বলেই ছোঁয়া গিয়ে ফেসপ্যাকের বাটিটা এনে লিলির হাতে ধরিয়ে দিল। লিলি ছোঁয়াকেও ফেসপ্যাক লাগিয়ে দিয়ে ওর দুই চোখে শশা রেখে চুপ করে বসে থাকতে বলল। কিন্তু এটা যে ছোঁয়ার পক্ষে সম্ভব না, 2 মিনিট কথা বলতে না পারলে যেন দম বন্ধ হওয়ার উপক্রম হয় ওর। আর ও কিনা 20 মিনিট চুপ থাকবে এটা সে মানতে পারল না। লিলি সামনে থেকে সরতেই চোখের শশা দুটো নিয়ে খড়খড় করে চিবিয়ে খেয়ে ফেলল সে। তারপর রুম থেকে বেরিয়ে পড়ল। এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো সে পুরো বাড়িটা। প্রায় অনেকটা সাজানো শেষ। ছোঁয়া ঘুরতে ঘুরতে হুট করে ধাক্কা খেল গিয়ে শুভ্রর বাহুর সাথে। শুভ্রর হাতে ছিল গাঁদা ফুল আর লাল গোলাপের পাপড়ি। ধাক্কা লেগে সব ছোঁয়ার গায়ের ওপর পড়ে গেল। ছোঁয়ার মুখের ফেসপ্যাক শুকায়নি, যার কারণে পাপড়িগুলো সব ছোঁয়ার মুখে লেগে গিয়েছে। শুভ্র ছোঁয়ার মুখের দিকে তাকাতেই একটা হালকা চিৎকার দিয়ে ছিটকে পড়ে। তারপর ছোঁয়ার গায়ে সে হলুদ রঙের জামাটা দেখে চিনে ওকে। ইডিয়াট, মুখে এসব কি লাগিয়ে ঢ্যাং ঢ্যাং করছিস? দেখিস না বাড়িতে কাজ চলছে? আমি তো ফেস প্যাক লাগিয়ে আমার রুমে যাচ্ছিলাম তরিয়াপুর রুম থেকে। তুমি হঠাৎ আমার সাথে ধাক্কা খেতে আসলে কেন? চটকনা চিনিস, বেয়াদব, তুই দিয়েছিস ধাক্কা, আমি নয়। চোখ তো হাতে নিয়ে হাঁটিস, দেখবি কেমনে সামনে মানুষ আছে নাকি অন্য কিছু। দেখো, একদম ভালো হবে না কিন্তু, শুধু শুধু বকা দাও কেন? ধুর, তোর সাথে কথা বলার চেয়ে রাস্তার পাগলের সাথে জমিয়ে আড্ডা দেওয়া অনেক ভালো। যা তো আগে মুখটা পরিষ্কার করে আয়। বিড়ালের হাগু কতগুলো মুখে লাগিয়ে নাম দিয়েছিস ফেস প্যাক। কি বললে তুমি? বিড়ালের হাগু লাগিয়েছি মুখে আমি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এটা বলেই ছোঁয়া ওর মুখটা শুভ্রর বুকে ঘষে দিল। শুভ্রর সাদা শার্টটা মুহূর্তেই হলদে হয়ে গেল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শুভ্র। শুভ্র চোখ গরম করে ছোঁয়ার দিকে তাকাতেই ছোঁয়া ছুটে গিয়ে ওর রুমের দরজা বন্ধ করে দেয়। শুভ্র সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এই হাসির আড়ালে যে কত শত মায়া লুকানো সেটা বোঝানো বড় দায়। বিভিন্ন জাতের কাঁচা ফুলের গন্ধে মৌ মৌ করছে তালুকদার বাড়ি। কাঠগোলাপ আর বেলিফুল দিয়ে সাজানো স্টেজটা মনোমুগ্ধকর হয়েছে যাকে বলে, একদম ঝাক্কাস। সিঁড়ির দুই পাশের রেলিং সাজানো হয়েছে গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুল দিয়ে। অদ্ভুত সুন্দর লাগছে সিঁড়িগুলো আজ। 2 তলার রেলিংয়ের ওপর 2 হাতে ভর দিয়ে পুরো বাড়ি পর্যবেক্ষণ করছে ছোঁয়া। আজ তালুকদার বাড়ির প্রতিটি কোণা দেখে মুগ্ধ হচ্ছে ছোঁয়া। হঠাৎ কেউ এসে ছোঁয়ার চোখ হাত দিয়ে ঢাকতে ছোঁয়া কেঁপে উঠল খানিক, কিন্তু পরে বুঝতে পেরে এই হাত কার, খুশিতে গদগদ করতে করতে বলল, আরে রুহি বেবি, তুই কবে আসলি তোরা? মামা মামি রাহি এসেছে? চোখ থেকে হাত নামিয়ে ছোঁয়াকে জড়িয়ে ধরে রুহি বলে, আমরা এসেছি সেই 30 মিনিট হয়েছে। এত বড় বাড়িতে কাউকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায় ছোঁয়াপু। আচ্ছা ছোঁয়াপু, আমি আর রাহি তো যমজ, তাহলে তুমি কিভাবে শিওর হয়ে বলো যে আমিই তোমার চোখে হাত দিয়েছি? কারণ তোর সাথে আমার একটা মনের কানেকশন আছে, বুঝেছিস, যা রাহির সাথে নেই। তুই অন্য দেশে থাকলেও দেশে আসলে একদম বাঙালি হয়ে যাস, কিন্তু রাহি তো রাহি। রাহি সারাক্ষণ ফোন নিয়ে বিজি থাকে, এতদিন পর আসলেও সে আমাদের সাথে তোরমু মিশে না। আচ্ছা, তো বাকিরা কই? তরিয়াপু, লিলিয়াপু, মিহিকাপু আর আরজুরিয়াপু? লিলি ওর রুমে আছে, তৈরি হচ্ছে, আর মিহিকা, রিয়া আর আরজু তরিয়াপুর সাথে পার্লারে গিয়েছে। ওহ আচ্ছা, তো তুমি তৈরি হবে না? এই তো যাচ্ছি আমিও। দেখ আজ বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আমার তো শুধু দেখতেই ইচ্ছে করতেছে, চোখ সরাতে একটুও ইচ্ছে করছে না রে। লিলি একটা বাসন্তী রঙের শাড়ি পরেছে, হাত ভর্তি চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, মুখে শুধু একটা হালকা ক্রিম দিয়েছে যাতে সাদা ভাবটা না লেগে, যেন মুখশ্রীটা কিছুটা হলেও লালচে দেখায়। বাসন্তী রঙের সাথে একটা কালো রঙের হিজাব দিয়ে তৈরি হয়ে নিয়েছে। চোখে কাজল দিতে গিয়েও দিল না, কারণ ওর খুব ইচ্ছে কোনো একদিন আলিফ নিজ হাতে ওকে কাজল লাগিয়ে দিবে, তাই সে কখনোই চোখে কাজল লাগায় না। লিলি তৈরি হয়ে 2 তলা থেকে নিচতলায় নামতেই সামনে দেখতে পায় আলিফ একটা সিলভার রঙের হাতে কাজ করা পাঞ্জাবি পরিধান করে দাঁড়িয়ে ওর মেজো মামা ফরদিন তালুকদারের সাথে গম্ভীর মুখে কিছু কথা বলছে। লিলি অপলকে তাকিয়ে আছে আলিফের দিকে, শ্যামবর্ণ পুরুষটা ওর চোখে এক মুগ্ধতার পরশ।
আলিফকে হেসে কথা বলতে তেমন একটা দেখা যায় না। আলিফ সাধারণত কথা বলে খুব কম, চুপচাপ থাকে বেশি সময়, আর যদি কথা বলে তাও দুই একটা গম্ভীর মুখ করে। লিলির একটুও ভালো লাগে না আলিফের এমন রূপ। সবার সাথে হাসবে, খেলবে, হইচই করবে, তারপরই তো একটা মানুষ পরিপূর্ণ সুখী হতে পারে। এভাবে চুপচাপ মুখে গম্ভীর্য ধারণ করে রাখলে কি কারো মনে সুখের রং ধরা দেয়? কখনোই না। বরং সারাক্ষণ এমন মুখ করে রাখলে মানুষের ভেতরে বিভিন্ন কিছুর চিন্তা আসে, আর ভেতরে ভেতরে মানুষটা অসুস্থ হওয়া শুরু করে। কিছুক্ষণ পর লিলি খেয়াল করল আলিফ একা দাঁড়িয়ে আছে আর মাথা নিচু করে ফোনে কি জানি করছে। লিলি পা টিপে টিপে আলিফের পাশে গিয়ে দাঁড়িয়ে খুব ধীর কণ্ঠে বলল, আলিফ স্যার, আপনাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, একদম আস্ত একটা শ্যামসুন্দর পুরুষ। আলিফ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে কপালে ভাঁজ পেলে বলে, সৌন্দর্য মাপতে হয় মন দেখে, বাহিরের রূপলাবণ্য দেখে নয়। ভালোবাসতে হয় ব্যক্তিত্ব দেখে, অবস্থান দেখে নয়। কথাটা বলেই আলিফ মুচকি হেসে চলে যায় সেখান থেকে। লিলি একরাশ হতাশা নিয়ে চেয়ে রয়েছে আলিফের যাওয়ার পথে। তাহলে কি আমার মনের যত্নে লুকানো সুপ্ত ভালোবাসার কথা বোঝেন আলিফ স্যার? কেন উনি আমাকে অবস্থানের কথা দেখিয়ে গেলেন? আমি তো ওনার সরকারি চাকরির জন্য ওনাকে ভালোবাসিনি। উনি যখন বেকার ছিলেন তখনও আমি ওনাকে ভালোবাসতাম, যদিও প্রকাশ করতাম না। উনার মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়াটা কি আমার দোষ? উনার সরকারি চাকরি হওয়া হুট করে কি আমার দোষ? কেন উনি আমার ফর্সা হওয়া নিয়ে এভাবে বলে গেলেন? আমার গায়ের রং ফর্সা বলে কি আমার মনটা কুৎসিত হবে? আমার মনটা তো রঙিন হতে পারে, হতে পারে কোনো শ্যাম পুরুষকে নিয়ে সাজানো মুগ্ধ করা সুভাষের বাগান। কিভাবে বলতে পারলেন উনি আমার মন অসুন্দর? কিভাবে বলতে পারলেন আলিফ স্যার আমি উনার অবস্থান দেখে ভালোবাসি ওনাকে? তবে কি আমার অনুভূতিগুলো আরও আগে প্রকাশ করা উচিত ছিল আমার? কথাগুলো ভাবতে ভাবতেই লিলির চোখ বেয়ে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। আলিফ ঘুরেও তাকালো না একবার লিলির দিকে। লিলির মনে হচ্ছে ওর সুন্দর হয়ে জন্ম হওয়াটাই ওর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আলিফ লিলির অনুভূতিগুলো বুঝেও না বুঝার মতো হয়ে থাকে, কারণ আত্মীয়র মধ্যে সম্পর্ক করা ওর মোটেও পছন্দ না। তাছাড়া আলিফকেও একজনকে নিজের মনের দখলে সেই স্কুল লাইফেই বসিয়ে ফেলেছে। আলিফ চাইলেও তার সেই মায়াবিনীকে ভুলতে পারবে না। খুব গভীরভাবে যে ভালোবাসে তার মায়াবিনীকে সে। একটা পাচা হলুদ রঙের লেহেঙ্গা পরে মাথায় আকাশি রঙের একটা হিজাব পেঁচিয়ে নেয় ছোঁয়া। মুখে হালকা ফেস পাউডার লাগিয়ে, ঠোঁটে ডার্ক কালারের লিপস্টিক লাগিয়ে ঠোঁট মেলে একটা হাসি দেয় সে। যে কোনো অনুষ্ঠানে ঠোঁটে ডার্ক কালারের লিপস্টিক লাগানো অভ্যাসে পরিণত হয়েছে ওর। এর আগে শুভ্র 10টা ডার্ক কালারের লিপস্টিক ময়লার ঝোপে ফেলে দিয়েছিল, তবুও শুভ্রর থেকে লুকিয়ে আরেকটা কিনেছে ছোঁয়া। চোখের নিচে হালকা কাজল দিয়ে বিছানায় বসে ছোঁয়া একটা বক্স থেকে বালাজোড়া বের করে হাতে পরে নেয়। বালাজোড়ার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বিড়বিড় করে বলে, তুই শুধু হাতের বালা নয়, তুই আমার প্রাণ, তুই আমার বয়সন্ধিকালের প্রথম অনুভূতি। তোর জন্য খুন হতেও রাজি। একবার শুধু চিরদিনের জন্য হয়ে যা আমার, মৃত্যুর আগ পর্যন্ত আর নিজের থেকে আলাদা করব না। ছোঁয়ার প্রমিস এটা। দরজা খুলে শুভ্রর রুমের দরজার দিকে উকি দিল ছোঁয়া। শুভ্রর দরজা বন্ধ দেখে মনে মনে বেশ খুশি হয়ে পা বাড়াতেই কেউ খপ করে বালাসহ ছোঁয়ার হাত ধরে ফেলে। চোখ বন্ধ করে একটা শুকনো ঢুক গিলে ছোঁয়া। এত বড় সাহস তোর, তুই আবারও আমার হবু বউয়ের বালাজোড়া চুরি করেছিস? তোর নামে আমি মামলা দিব। চোখ খুলে শুভ্রর দিকে তাকাতেই ছোঁয়া হা হয়ে তাকিয়ে রইল। হলুদ কালারের পাঞ্জাবি পরেছে শুভ্র, যার বুকের বাম পাশে খুব চমৎকার কাজ করা। খোঁচা খোঁচা দাড়িতে শুভ্রকে নিদারুণ লাগছে ছোঁয়ার দৃষ্টিতে। ছোঁয়া অপলকে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র মুচকি হাসে, কিরে স্ট্যাচু হয়ে গেলি কেন? দে আমার হবু বউয়ের বালাজোড়া দে। দিব না, এগুলো এখন আমার হাতে, মানে আমার। জীবনেও দিব না আমি। চোরের মায়ের বড় গলা। কি তুমি আমাকে চোর বললে? তো কি বলবো? কিভাবে চুরি করেছিস তুই? হ্যাঁ, আমি বুঝি না দাদুমণি কোথায় থাকে তুই চুরি করার সময়? হি হি হি, নানুমণি তো তখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। শুভ্র ছোঁয়ার হাত থেকে বালাজোড়া খুলতে নিতেই ছোঁয়া এক চিল্লানি দেয়। ছোঁয়ার চিৎকারে শুভ্র হঠাৎ ভয় পেয়ে ছোঁয়ার হাত ছেড়ে দেয়, আর তখনই সুযোগ বুঝে সে পালিয়ে যায়। এবার সত্যিই খুব রাগ হচ্ছে শুভ্রর। ছোঁয়া তরির রুমে আসতেই দেখে রুহি, রাহি, মিহিকা, আরজু, লিলি সবাই বসে আছে। তরিকে একটু পরই স্টেজে নিয়ে যাওয়া হবে। রাত প্রায় 9টা ছুঁই ছুঁই। ছোঁয়া এসে রাহির সাথে আলাপ করল। রাহি তেমন একটা পাত্তা দিল না।
ছোঁয়া বুঝেও হেসে উড়িয়ে দিল তা। রুহি ছোঁয়ার সামনে দাঁড়িয়ে নিজের 2 গালে হাত দিয়ে বলল, ওয়াও, সো প্রিটি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে ছোঁয়াপু, মাশা আল্লাহ। ছোঁয়া মৃদু হাসল। তখনই শুভ্র ওখানে প্রবেশ করল গটগট পায়ে। শুভ্রর সাথে আলিফ আর মাহিনও এসেছে। তরিকে নিচে নিয়ে যাওয়ার জন্যই এসেছে ওরা। শুভ্রকে দেখে ছোঁয়ার কলিজা যেন শুকিয়ে খাট। আস্তে করে ছোঁয়া লিলির পেছনে গিয়ে শুভ্রর থেকে আড়াল হওয়ার বৃথা চেষ্টা করে। শুভ্র বিষয়টা লক্ষ্য করে ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা টানে। অন্যদিকে লিলির ছোঁয়া শুভ্রর এই লুকোচুরির দিকে কোনো নজর নেই। লিলি আনমনা হয়ে আলিফের দিকে তাকিয়ে আছে। আলিফ সেটা দেখেও এড়িয়ে যাচ্ছে, কিন্তু লিলিকে এড়িয়ে চলতে কেন জানি বুকের ভেতর চিনচিনে একটা ব্যথা অনুভব হয় আলিফের, যা সে বুঝে উঠতে পারে না। সবাই তরিকে নিয়ে নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে। ছোঁয়া রুমের বাহিরে পা রাখতে যাবে ঠিক, তখনই শুভ্র ছোঁয়ার হাত ধরে আবার রুমের ভেতরে চলে যায়। সবাই সামনের দিকে নজর দিয়ে হাঁটছে, তাই শুভ্র ছোঁয়াকে কেউ খেয়াল করেনি। ছোঁয়া হঠাৎ ভয় পেয়ে যায় শুভ্রর এমন কাণ্ডে। সবাই সিঁড়ির দিকে যেতেই ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয় শুভ্র। দরজা এত জোরে বন্ধ করেছে যে তীব্র শব্দে কেঁপে ওঠে ছোঁয়া। দরজা বন্ধ করে ছোঁয়ার দিকে শুভ্র তাকাতেই ছোঁয়ার দম আটকে যাওয়ার উপক্রম। বেচারি ভয়ে কিছু বলতেও পারছে না। ছোঁয়ার অবস্থা এই মুহূর্তে এমন যে না পারছে পালাতে আর না পারছে দাঁড়িয়ে থাকতে। শুভ্র হাত ধরে টেনে যেখানে দাঁড় করিয়েছে সেখানেই থম মেরে দাঁড়িয়ে আছে ছোঁয়া। শুভ্র রাগে দাঁত কটমট করতে করতে এগোয় ছোঁয়ার দিকে। শুভ্র 1 পা সামনে এগোলেই ছোঁয়া 2 পা পিছিয়ে যায়। এভাবে পেছাতে পেছাতে বেচারি ধুম করে পড়ে খাটের ওপর। তরির বিছানাটা বেশ নরম হওয়ায় ব্যথা তেমন পায়নি, তবুও ন্যাকা কান্না করে শুভ্রকে বুঝাতে চায় যে সে ব্যথা পেয়েছে। নাক টেনে টেনে নিজে নিজেই ছোঁয়া বলে যাচ্ছে, আহ, মরে গেলাম রে, কোমর গেল রে আমার, পা ভেঙে গেল রে, ও মা, আহ আহ, ব্যথায় আজ আমি পরপারে চলে যাব রে, অ্যাম্বুলেন্স নিয়ে আয় কেউ, ও মা, আহ আহ। চুপ, একদম চুপ, এমনভাবে চিল্লাচ্ছিস কেন? আক্কেল জ্ঞান নাই? কেউ শুনলে মনে করবে আমি তোর সাথে। এতটুকু বলেই শুভ্র খানিক থেমে গেল, তারপর আবার বলল, দেখ, আমি ভালো করেই জানি তুই ব্যথা পাসনি, শুধু শুধু ফালতু ড্রামা করবি না, মেজাজ গরম হয়। সবাই অনুষ্ঠান শুরু করে ফেলেছে, আমিও যাব, স্টেজে উঠে অনেকগুলো ছবি তুলব, সরো সামনে থেকে। কথাটি বলে ছোঁয়া যখনই উঠে দাঁড়াতে যাবে তখন শুভ্র 1 হাত দিয়ে ছোঁয়ার লিপস্টিক সব লেপটে দিল। ছোঁয়া এবার একদম কাদুম কাদুম হয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ছোঁয়ার ন্যাকা কান্নাকে পাত্তা না দিয়ে বলল, এই লিপস্টিকটা আবার কবে কিনছস? তোকে না বলছি এই লিপস্টিক ব্যবহার করবি না আর কখনো। ছেলেদের আকর্ষণ পেতে এসব করিস, তাই তো? নির্লজ্জা কথাকার। আর এত সাজুগুজু করার কী বা দরকার তোর? তোর হলুদ হচ্ছে আজ, মানুষ তোকে দেখতে আসছে আজ। ছোঁয়ার এবার খুব খারাপ লাগল, কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ্র সবসময়ই ওকে এমন শাসনের মাঝে রাখে, অথচ সব কাজিন তাদের কিছু বলে না। এটা নিয়ে মনে মনে একটা অভিযোগ পোষে রেখেছে ছোঁয়া। মাথা নিচু করে নাক ফুলাচ্ছে ছোঁয়া। শুভ্রর এখনও রাগ কমেনি। হঠাৎ শুভ্র জুড়ে ধমক দিয়ে বলে, রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, ভালো করে ঠোঁট মুছে নে। আজকের পর আর যদি লিপস্টিক দেখি তোর ঠোঁটে, তবে আর হাত ময়লা করব না, ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে নিব। কথাটা বলেই দরজা খুলে বেরিয়ে যায় শুভ্র। দরজার বাহিরে গিয়ে নরম সুরে বলে, দ্রুত যেন নিচে আসে ঠোঁট পরিষ্কার করে, আর হাতে একটা টিস্যুর প্যাকেট দিয়ে যায় ছোঁয়ার। ছোঁয়া চলে গেলে ছোঁয়া আবার ধপাস করে বসে পড়ে ঘাটে। শুভ্রর কথাগুলো আজ খুব বেশি হার্ট করেছে ছোঁয়াকে। ছোঁয়া ভাবতে পারছে না আর কিছু, যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে সে। বারবার ছোঁয়ার কর্ণধারে বাজতে লাগল, আজকের পর আর যদি লিপস্টিক দেখি তোর ঠোঁটে, তবে আর হাত ময়লা করব না, ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে নিব। কথাটি ছোঁয়া বিড়বিড় করে বলে উঠল, তাহলে কি শুভ্র ভাইও আমাকে অনুভব করে? কিন্তু ও তো সহ্যই করতে পারে না আমায়। আমার হাতে বালাজোড়া দেখলে তো খুব বেশিই রেগে যায় ও। কেন এত অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার হঠাৎ করে? হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে একটু আগেই, এখন তরির হাতে মেহেদি লাগানো হচ্ছে। রাত এখন 12টা 15। পুরো অনুষ্ঠান জুড়ে আজ লিলি আর ছোঁয়া খুব চুপচাপ। দুজনের মনেই চলছে 2 রকম তুফান। কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল, আর কেউ প্রিয় মানুষের যত্নে অবাক বিরক্ত।
ছোঁয়া তখন ঠোঁট পরিষ্কার করে নিচে নামতেই সব পাজিন ওকে জিজ্ঞেস করছিল বারবার ঠোঁটের লিপস্টিক মোছার কারণ, কিন্তু ছোঁয়া একটা শব্দও উচ্চারণ করেনি। শুভ্রর এহেন কাজে আজ ছোঁয়া ভীষণ বিরক্ত। তারপর হাত এত শক্ত করে ধরেছিল যে এখনও ব্যথা হচ্ছে কিছুটা। শুভ্র হঠাৎ এতটা রেগে যাবে ছোঁয়ার ভাবনার বাহিরে ছিল। ছোঁয়া স্টেজে উঠতেই ওর হাতে বালাজোড়া দেখে রেহানা বেগম রেগে গেলেন, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছেন না, অনেক মেহমান আসছে। রাত 12টার পর এক এক করে সবাই চলে গিয়েছে হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর। সবাই চলে যাওয়ার পর ছোঁয়া আর লিলি বসেছে তরির হাতে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। তখনই রেহানা বেগম এসে ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে গিয়ে রোকেয়া বানুর সামনে দাঁড় করিয়ে দাঁত কিরবির করে বলেন, দেখেন মা, আপনার প্রিয় নাতনি আবারও খানদানি বালাজোড়া চুরি করেছে। এবার ওকে একটা শাস্তি দিয়েই দিন, তারপর ভয় করবে একটু হলেও। ছোঁয়া ভয়ে ঢোক গিলে, গলা শুকিয়ে খাট হয়ে গিয়েছে ছোঁয়ার। কাপা কাপা হাতে ছোঁয়া ওড়না দিয়ে বালাজোড়া ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। ছোঁয়ার মা বাবাও এতক্ষণে এগিয়ে এসেছে এই দিকে। ছোঁয়ার মেজ মামি রুবিনা খানম ধীর কণ্ঠে বলে উঠল, ভাবি, ছেড়ে দেন ছোট মানুষ। এত কিছু বুঝলে কি? ও আর বারবার সবার বকা শোনার পরেও বালাজোড়া চুরি করত। বাচ্চা মানুষ বাদ দেন। কিছুটা গর্জে রোকেয়া বানু বললেন, না, এবার আর ক্ষমা করা যাবে না। ছোঁয়ার নানু ভাই বেঁচে থাকলেও উনি বারবার এভাবে দোষ করলে ক্ষমা করতেন না কখনো। আমি একটা শাস্তি ভেবে রেখেছি ছোঁয়ার জন্য। এমন শাস্তি দেব সবাইকে অবাক করে দিব। আমি আমার ছেলেদের সাথে কথা বলে খুব শীঘ্রই ছোঁয়ার শাস্তির ব্যবস্থা করব। বারবার এভাবে ক্ষমা করা যায় না, বাচ্চা মানুষ বলে বলে। এবার সবাই ভয় পেয়ে গেল। ছোঁয়া তো ভয় কান্নায় করে দিল। টুপটাপ করে ছোঁয়ার চোখ থেকে অশ্রু ঝরতেছে। শুভ্র স্টেজের এক কোনায় একটা প্লাস্টিকের চেয়ারে বসে সব পর্যবেক্ষণ করছে। ছোঁয়ার কান্না দেখে অসহ্য যন্ত্রণা হচ্ছে শুভ্রর, কিন্তু তবুও সে নিজের জায়গা থেকে নড়ছে না। আলিফ তেড়ে এসেই ছোঁয়ার গালে একটা থাপ্পড় দিতে যাবে, তখনই শুভ্র ছুটে এসে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে যায় আর অনাকাঙ্ক্ষিতভাবে থাপ্পড়টা শুভ্রর গালে পড়ে। ছোঁয়া ভয় চোখ মুখ খিচে রেখেছে এখনও। আলিফ রাগান্বিত স্বরে বলে উঠল, শুভ্র, সর সামনে থেকে। অন্যের আঘাত নিজের শরীরে বয়ে বেড়ানো নিতান্তই বোকামি। আজ তো ছোঁয়াকে আমি শেষই করে ফেলব। এই বাড়িতে ওকে আর রাখা যাবে না। এখনই বাসায় নিয়ে যাব ওকে আমি। ছোঁয়া পিটপিট করে চোখ খুলে শুভ্রর পিঠের পাঞ্জাবি খামছে ধরে। শুভ্র মাথা হালকা ঘুরিয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, কান্না বন্ধ করো, যাও তরিকে মেহেদি লাগিয়ে দাও, তরি অপেক্ষা করছে। শুভ্রর এমন শান্ত কণ্ঠ আর তুমি করে বলাটা ছোঁয়ার মনে ঝড় তুলে দিল। ছোঁয়ার হৃৎপিণ্ডের স্পন্দনের গতি বহুগুণ বেড়ে গিয়েছে। এত শক্ত করে শুভ্রর পাঞ্জাবি খামছে ধরেছে যে শুভ্রর পিঠে নখের আঁচড় কেটে যাচ্ছে। ঠোঁট জোড়া কাঁপছে ভীষণ। বুকের ভেতর হঠাৎ করে ভয়ঙ্কর অনুভূতি শুরু হয়ে গিয়েছে। শুভ্র ছোঁয়ার হাত ধরে আবারও শান্ত কণ্ঠে বলল, কিছু বলেছি আমি? যাও, ঠান্ডা মাথায় সুন্দর করে রাঙিয়ে দাও তরির দুই হাত। ছোঁয়া ধীর পায়ে গিয়ে তরির পাশে বসে মেহেদি লাগাতে শুরু করে। সবাই অবাকের দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রর হঠাৎ ছোঁয়াকে এভাবে তুমি বলে সম্বোধন করা কেউ হজম করতে পারছে না, কারণ ওদের দুজনকে সব সময় সবাই ঝগড়া করতেই দেখেছে। কখনোই সুন্দর করে একটা কথা বলতেও দুজনকে কেউ দেখেনি। আর আজ কিনা সেই শুভ্র ছোঁয়ার আঘাত নিজের গালে নিয়ে নিল। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে আলিফের কাঁধে হাত দিয়ে বলে, মধুবালা কোথাও যাবে না, ও এখানে ছিল ছোটবেলা থেকে আর এখানেই থাকবে। এটা বলে শুভ্র আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল সবাইকে উদ্দেশ্য করে, এই বিষয়টা নিয়ে আর কোনো কথা হোক এই ঘরে, তা আমি চাই না। সবাই মিলে তরির বিয়ের অনুষ্ঠান কেমনে আরও আনন্দদায়ক সুন্দর করবে তা নিয়ে ভাবো। কেউ কিছু বলল না, কারণ শুভ্রর রাগ সম্পর্কে সবারই ধারণা আছে। শুভ্র তালুকদার বাড়ির একমাত্র বংশধর, যার কারণে ওর কথার মান সবাই রাখার চেষ্টা করে। আর ছোটবেলায় একবার শুভ্র বাড়ি ছেড়ে চলে যেতে নিয়েছিল রাগের বশে, তাই সবাই ওর রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, ওর সকল কথা সকল আবদার মেনে নেয়। কিছু একটা বুঝে আলিফও চুপ হয়ে গেল। শুভ্রর হঠাৎ ছোঁয়ার সাথে তুমি করে বলাটা আলিফের মনে সন্দেহের ঝড় তুলে দিয়েছে। শুভ্র ছোঁয়ার ব্যাপারটা ভাবতে বাধ্য হচ্ছে আলিফ। তারপর একটু এগিয়ে গিয়ে রেহেনা বেগমের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও দেখিনি। আপনি খুব স্বার্থপর একজন মহিলা, নিজের স্বার্থ ছাড়া দুই চোখে আর কিছুই দেখতে পান না। এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? সবার মুখ
মুখের হাসি মুহূর্তেই ছিনিয়ে ফেলার ক্ষমতা আপনার মাঝে বিদ্যমান। সাবধান করতেছি আপনাকে, মধুবালা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন। কথাগুলো বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল শুভ্র। রেহেনা বেগমের গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জাল। ছোটবেলায় শুভ্রকে অবহেলা করলেও এখন একটা ছেলের অভাব খুব করে অনুভব করেন রেহেনা বেগম। শুভ্রকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে রেহেনা বেগম, ক্ষমা করে দে এই অযোগ্য মাকে বাবা, কিন্তু লজ্জায় সংকোচে বলা হয়ে ওঠেনি এক লাইনে শব্দ উচ্চারণ কখনো। উনি যে খুব দেরি করে ফেলেছেন। লিলি তড়ির হাতে মেহেদি লাগাতে লাগাতে আর চোখে তাকায় আলিফের দিকে। নাক পুলিয়ে 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আলিফ। দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে সে। ছোঁয়া তড়িকে মেহেদি দিতে দিতে নিজের হাতের বালা জোড়ার দিকেও নজর দিল একবার। বড্ড বেশি কষ্ট হচ্ছে ছোঁয়ার। এই বালার জন্যই আজ সবার আনন্দ মাটি হলো। তবুও বালাজোড়া হাত থেকে খুলতে একটুও ইচ্ছে করছে না ছোঁয়ার। দূরে দাঁড়িয়ে রাহি নিজের হাতের মোবাইলটা কচলাচ্ছে। রাহির ইচ্ছে করছে ছোঁয়াকে চিবিয়ে খেতে। শুভ্রর এভাবে হুট করে ছোঁয়াকে তুমি বলা মোটেও ভালো লাগেনি রাহির। রাহি রেগে অস্থির হয়ে দৌড়ে দৌড়ে নিজের রুমে চলে যায়।